বাসার বাইরের গেটের বাম পাশে বাবা মাটিতে পড়ে আছে। দৌড়ে গিয়ে বাবার শরীর স্পর্শ করলো অনিন্দিতা। মুহূর্তে আটকে উঠল সে। বাবার সারা শরীর ঠান্ডা হয়ে আছে। নির্বাক হয়ে বসে পড়ল অনিন্দিতা। মুখের ভাষা যেন হারিয়ে যাচ্ছে তার, কিছুই বলছে না। অনিন্দিতার পরে এবার তার ভাই বাবার শরীর স্পর্শ করলো। সাথে সাথে সেও চমকে উঠল। নিঃশ্বাস চলছে কিনা চেক করতে অনিন্দিতার ভাইয়ের যেন সারা শরীর শিউরে ওঠে। পাশ থেকে অনিন্দিতার মা উত্তেজিত হয়ে বলল, তোর বাবার কি হয়েছে রে? সারা শরীর এমন ঠান্ডা হয়ে আছে কেন? জলদি তোর বাবাকে তোল, হাসপাতালে নিয়ে যেতে হবে। এখন এত কিছু ভাবার সময় নাই। তোরা ভাই বোন এমন চুপ হয়ে আছিস কেন? কাপা কাপা স্বরে অনিন্দিতার ভাই বলে উঠল, তার কোনো প্রয়োজন নেই মা, বাবা নেই, বাবার শ্বাস চলছে না, সারা শরীর এমনি এমনি ঠান্ডা হয়ে ওঠেনি। কি বাজে কথা বলছিস, চর খাবি কিন্তু। অনিন্দিতার ভাই এবার চোখে জল এনে বলল, না মা, বাজে কথা বলছি না, বাবার সত্যিই নেই। সঙ্গে সঙ্গে অনিন্দিতার ভাইয়ের গালে ঠাস করে একটা চর দিল অনিন্দিতার মা এবং বললেন, তুই কি ডাক্তার হয়েছিস যে তুই বলছিস তোর বাবার নেই? অনিন্দিতার মা আর কিছু বলতে পারলেন না। মাথা চক্কর দিয়ে ওঠে তার। অল্প কিছুক্ষণের মধ্যে তিনি সেন্সলেস হয়ে যান। সবাই একত্রে ধরাধরি করে অনিন্দিতার মাকে রুমে নিয়ে আসে। অনিন্দিতার ভাবিকে সেখানে রেখে তারা দুজন আবার বাসার বাইরে বাবার লাশের পাশে এসে দাঁড়ালো। অনিন্দিতার ভাই পুলিশকে ফোন করে দ্রুত আসতে বলেছে। থানা অতটাও দূরে নয়, আসতে বেশ একটা সময় লাগবে না বোধহয়। অনিন্দিতার মনে এই মুহূর্তে আতঙ্ক বিরাজ করছে। বাবার লাশের পাশে মুখ চেপে কাঁদছে সে। এবারে হুট করে ঘটা বিষয়টাও সে আরও মানতে পারছে না। কোথা থেকে কি হলো, কি হচ্ছে, পরবর্তীতে কি হবে, কোনো কিছুই বুঝতে পারছে না অনিন্দিতা। আচমকা অনিন্দিতার ভাই বলে উঠল, আমার মাথাতে কিছু ঢুকছে না। বাবা এত রাতে বাসার বাইরে কি করছে, কেন এলো? নিশ্চয়ই এটা বাবাকে কেউ করেছে, কিন্তু কেন করা হলো? তারা কে? এর পিছনে কারা জড়িত বা কে আছে? যাই ভাবি না কেন, ফলাফল শূন্যই। তুই এত রাতে আমাদের সবার ঘুম ভাঙিয়েছিস। বাবা ঘরে নেই, তোর মাধ্যমেই জানা। আচ্ছা অনিন্দিতা, তুই কি আগে থেকে কিছু জানতিস? আমার তো এখন সব বিষয়ে তোর উপরে সন্দেহ হয়। বাবার মৃত্যুর পিছনে তোর কোনো হাত নেই তো? শেষ পর্যন্ত নিজের ভাইয়ের মুখে এমন কথাও যে অনিন্দিতাকে শুনতে হবে তা সে কল্পনাতেও কখনো আশা করেনি। ছলছল চোখে ভাইয়ের দিকে তাকিয়ে অনিন্দিতা বলল, আমি বাবার খুন, ছি, আমি মাথাও আনতে পারছি না। তুমি এসব কি শুরু করেছো ভাইয়া? 4 দিন আগে গয়না নিয়ে একটা মিথ্যা দোষারোপ আমার উপর চাপিয়ে দিলে, আর আজ বাবার মৃত্যু দোষও। কেন এমন করছো? প্রতি উত্তরের আগে গেটের বাইরে পুলিশের গাড়ি এসে ব্রেক করলো। কিছু বলতে গিয়েও কেন যেন বলল না অনিন্দিতার ভাই। গাড়ি থেকে দ্রুত কয়েকজন পুলিশ নেমে এলো, সাথে থানার ওসিও আছে। ইশারায় বাবার লাশ দেখিয়ে দিল অনিন্দিতার ভাই। বাবার লাশ যেমন ছিল তেমনই আছে, কোনো নড়াচড়া করা হয়নি। যদি কোনো প্রমাণ নষ্ট হয়ে যায় তাই। কয়েকজন আশেপাশে কিছু খুঁজে বেড়াচ্ছে, আর কজন লাশটাকে ভালো করে দেখছে। আশেপাশে তেমন কিছু পাওয়া গেল না, তবে লাশের নিচে একটা খাম পাওয়া গেল, কালো রঙের খাম, যেটা লাশের নিচে চাপা পড়েছিল। খামটা এখনো খোলা হয়নি, ভিতরে কি আছে সেটাও কারো জানা নেই। খাম হাতে নিয়ে থানার ওসি অনিন্দিতার ভাইকে জিজ্ঞেস করলো, গলার দাগ, শরীরে আর কোথাও কোনো রূপ চিহ্ন নেই, মনে হচ্ছে শ্বাসরুদ্ধভাবে করা হয়েছে। তবে এত রাতে আপনার বাবা এখানে কি করেছিলেন, কিছু কি জানেন? আমিও আমার স্ত্রী ঘুমাচ্ছিলাম। এত রাতে মা ও বোনের চিৎকার চেঁচামেচি শুনে আমাদের দুজনেরই ঘুম ভেঙে গিয়েছিল। পরে জানতে পারলাম বাবা বাসায় নেই। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও বাবাকে কোথাও পাওয়া গেল না। এদিকে বাসার মেইন দরজাটাও খোলা ছিল, বাইরে একবারও খোঁজা হয়নি। বাইরে আসা মাত্রই গেটের পাশে বাবাকে সবাই এভাবে মাটিতে পড়ে থাকতে দেখি। কাউকে কি সন্দেহ হয়? হ্যাঁ হয়, অবশ্যই সেটা আমার বোনকে। আমি আমার বোন অনিন্দিতাকে সন্দেহ করি। ওকে আপনারা নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। ভাইয়ের মুখে এমন কথা শুনে অনিন্দিতার চোখ দুটো বড় বড় হয়ে গেল। কিছু বলতে যাবে মাত্রই তার আগেই কেউ একজন ভিতরে প্রবেশ করতে করতে গম্ভীর গলায় বলে উঠল, জিজ্ঞাসাবাদ তো আপনাকে করা উচিত। গলার স্বরটা এহসানুল সরকারের। এহসানুল সরকারকে দেখে অনিন্দিতা একটু সংকোচ মুক্ত হলো। এই মুহূর্তে বাহির থেকে অপরিচিত কারো উপস্থিতি দেখে থানার ওসি নিজে আগে প্রশ্ন করে বসলেন, কে আপনি? একটা কার্ড বের করে দেখানোর পর এহসানুল সরকার বললেন, আমি এহসানুল সরকার, গোয়েন্দা শাখার একজন পুলিশ অফিসার। চোখে না দেখলেও নাম বোধহয় শুনেছেন। অনেকটা অবাক হয়ে থানার ওসি গলার কণ্ঠস্বর নরম করে বলল, আপনি? শুনবো না কেন, অবশ্যই আপনার নাম শুনেছি আমি, কিন্তু আপনি এই মুহূর্তে এখানে কি করছেন? এত কিছু বলতে চাইছি না। অনিন্দিতার বাবার প্রাণ সংশয় রয়েছে, সেটা আমি এত রাতে ফোন করে ওকে জানিয়েছি। তা উনি কি বেঁচে আছেন? না,
লাশের আশেপাশে কোনো কিছু পাওয়া গেছে? হাতে থাকা কালো রঙের খামটা এগিয়ে দিয়ে থানার ওসি বলল, এই খাম ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। দ্রুতই ওসির হাত থেকে এহসানুল সরকার খামটা নিল। পূর্ব পরিচিত খামটা খুলে তিনি একটা চিঠি বের করলেন, যে চিঠিতে লেখা ছিল পাপের পরিমাণ সর্বোচ্চ সীমানায় পৌঁছে গিয়েছিল। জীবনের শেষ পাপটা আজ করার কথা ছিল। তারপর সব ছেড়ে ছুড়ে মহান হতে চেয়েছিল, কিন্তু তার আগে উপরে তার সব পাপের হিসাব দিতে চলে গেল শেরু ভাই। চিঠিটা সবার একটু শোনার মতো করেই পড়েছিলেন এহসানুল সরকার, যার পরপরই খামসহ চিঠিটা মুষ্টিবদ্ধ করে ছুঁড়ে ফেলে দিতে গিয়ে তিনি বললেন, এই চিঠি দিয়ে কিচ্ছু হবে না, কিছু পাওয়া যাবে না। আতঙ্কিত গলায় থানার ওসি বলল, এটা কি সেই শেরু ভাইয়ের খাম? এহসানুল সরকার গম্ভীর গলায় জবাব দিল, হ্যাঁ, আপনি লাশটাকে মর্গে পাঠানোর ব্যবস্থা করুন। এই পেছনে শুধু একজনেরই হাত আছে, সেটা হলো শেরু ভাই। এতক্ষণ যাবৎ নিশ্চুপ থাকলো, এবার চুপ থাকলো না অনিন্দিতা। চোখের জল মুছে অসহায় দৃষ্টিতে এহসানুল সরকারের দিকে তাকিয়ে বলল, শেরু ভাই কে? সে আমার বাবাকে কেন করলো? আমার বাবার কি এমন দোষ ছিল? এসব কি একের পর এক? আমি আর কিছুই নিতে পারছি না। সাথে সাথে অনিন্দিতার ভাইও এহসানুল সরকারের উদ্দেশ্যে বলে উঠল, আমিও জানতে চাইছি। খানিকটা মুচকি হেসে অনিন্দিতার ভাইয়ের কথার জবাবে এহসানুল সরকার বলল, কেন, আপনি কি কিছুই জানেন না? এত সাধু সাজছেন কেন এখন? আজ তো আপনারও আপনার বাবাকে করার কথা, কত সূক্ষ্ম প্ল্যানিং করে রাখা। আপনার কথাতেই তো আপনার বাবা এত রাতে বাসার বাইরে বের হয়েছিল। আপনার তো খুশি হওয়া উচিত, আপনার কাজটা অন্য কেউ করে দিয়েছে, মাঝখানে আমি পড়ে গেলাম অপ্রীতিকর অবস্থায়। আপনার বাবা তার ঘনিষ্ঠ বন্ধুর একমাত্র ছেলে ইমন অর্থাৎ অনিন্দিতার এক্স বয়ফ্রেন্ডকে কেন করলো সেটা ওনার নিজের মুখ থেকে জানা হলো না। পরবর্তী পর্ব শোনার জন্য আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।